বাংলাদেশ এই জায়গাটাতেও কিং, আবার তোমরা যদি মাথার দিক থেকে বলো তারাও এখানে কিং। আমি একটু আগে থেকেই বলে রাখি যে প্রোগ্রামাররাই দেশের ভবিষ্যৎ, মানে অন্যরা ভবিষ্যৎ না, এই কথাটা কিন্তু না। অনেকে এদিকে নিয়ে যাবে, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন করছে, তো তারা আসলে ইন্সপায়ার্ড হবে কি করে? আমি বলবো ক্যারিয়ারের ক্ষেত্রে এটা আমি স্ট্রংলি বিলিভ করি, লিফটে না উঠে সিঁড়ি দিয়ে ওঠা বেটার। 5টা পয়েন্ট আমি শিখালাম, তারপরে যদি আপনি 5 নাম্বার পয়েন্টে যেয়ে আপনি যদি 1 থেকে 5 কানেক্ট না করতে পারেন নিজে নিজে, দেন প্রোগ্রামিং ইজ নট ইয়ার্স। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ফোর্স পডকাস্টে। এবং আমার সামনে যিনি বসে আছেন, ভেরি এক্সাইটিং পার্সোনালিটি, এবং আমরা সেখানে ডিপ ডাইভ করব হু দিস পার্সন ইজ, ওনার ফিলসফি কী, ওনার মান্ত্রা কী, আজকে উনি যে অবস্থানে এসছেন। হি ইজ নান আদার দ্যান সুমিত সাহা। আমরা অনেকেই ওনাকে চিনি, লার্ন উইথ সুমিত। অ্যাট দ্য সেম টাইম ওনার ফেমাস অর্গানাইজেশন আমরা অনেকেই জানবো, অ্যানালাইজেন, অ্যারাউন্ড 2008-এ। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার সুমিত সাহা। থ্যাংক ইউ ভাই, আমি খুবই প্লিজড আপনার সাথে আজকে এই পডকাস্টে আসতে পেরে, এবং আমি তো আসলে আপনাকে ফলো করি অনেক দিন থেকেই। হ্যাঁ, আপনার সাথে কানেক্টেড, ক্লোজলি কানেক্টেড ছিলাম, মানে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কথা হয়নি হয়তো, আই ফলো ইউ অ্যাজ এ ছোটো ভাই, তো খুব ভালো লাগছে আর কি। মাই প্লেজার। আমরা আজকে খুবই অনেস্টলি এবং খুব সিনসিয়ার, কাউকে আমরা নলেজ দেওয়ার চেষ্টা করছি না। দর্শক, আমাদের অবজেক্টিভ আলোচনা করা, এবং এই আলোচনা থেকে যদি আপনি মনে করেন যে কিছুটা আপনার জন্য অ্যাপ্লাই করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আপনি এখান থেকে ডেফিনেটলি প্রোগ্রামার হওয়ার জন্য কী ধরনের কোয়ালিফিকেশানস থাকাটা জরুরি, কোথায় আপনি প্রোগ্রামিং শিখবেন, স্টেপ বাই স্টেপ কীভাবে শিখতে পারবেন, প্রোগ্রামিং হওয়ার পথে চ্যালেঞ্জেসগুলো কী, এবং প্রোগ্রামিং কে শেখাতে পারে ভালো, অর্থাৎ শিক্ষক, তার ট্রেনার এবং টিচার, কিভাবে বুঝবেন যে সে আপনাকে অ্যাকচুয়ালি শেখাতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আমরা থরলি ডিসকাস করেছি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই পডকাস্টটা দেখবার জন্য। যখন আপনি বুয়েটে পড়তেন, সেই বুয়েটের দিনগুলি 2004 থেকে 2010, তাই না? এই সময় আপনি বুয়েটের কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন। সো তখনকার দিন, তখনকার লেসন্স ইউ হ্যাভ লার্ন, এবং তখন আপনি অ্যানালাইজেশন শুরু করলেন। হোয়াট ওয়াজ ইউর ব্যাক অফ ইন ইউর মাইন্ড? ওকে, প্রথমটা আসলে আমার শুরুটা বুয়েট থেকে না, আমি একটু আগে থেকে বলবো। কারণ আমার লাইফে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করেছে হচ্ছে আমার কলেজ ডেজ, মানে আমার নটরডেম কলেজের যে লাইফটা। তো আমি আসলে তৈরি হয়েছি, আমি মনে করি যে মেন্টালি একটা মানুষের প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো মেন্টাল মডেল তৈরি করা, বা আমাকে স্ট্রং বানানো, বা আমাকে অ্যাডাপটিভ বানানো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডাপটিভ বানানো, এই কাজটা করেছে নটরডেম কলেজ, ঠিক আছে? বরাবরের মতোই, বরাবরের মতো, হ্যাঁ, মানুষ গড়ার জায়গাটা ঢাকা কলেজে, সো আমরা জানি, এবং কলেজ ডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটাতে আমাদেরকে খুব আমি ব্লেসড। এরপরে আমি যখন বুয়েটে আসলাম, বুয়েট কম্পারেটিভলি আমার কাছে কি বলবো, ওই নটরডেমের ব্যাপারটাকেই কন্টিনিউ করে যাওয়ার মতো একটা ব্যাপার মনে হয়েছে, বাট আমাকে তৈরি করে দিয়েছিল নটরডেম। বুয়েটে আসার পরে আমার যেটা ছিল সেটা হচ্ছে চ্যালেঞ্জেস। কারণ আমি এসছিলাম কম্পিউটার সায়েন্সে, আমার কোনো গোল ছিল না যে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হব বা এরকম কিছু। আমি চেয়েছিলাম যে বুয়েটে আমাকে পড়তে হবে। হ্যাঁ, এখন আমি একটা সাধারণ ফ্যামিলির ছেলে, আমার ফাদার মাদারের স্বপ্ন ছিল ছেলে বুয়েটে পড়বে। পরীক্ষা দিলাম, হয়ে গেল। তখন ইলেকট্রিক্যাল 1 নাম্বার, তো আমার রেজাল্ট অত ভালো হলো না। আমি সেকেন্ড চয়েস যেটা সিএসসিতে চান্স পেলাম, তো কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স তখন খুব বেশি যে জব আছে বা এরকম বাংলাদেশে এরকম তেমন কিছু ছিল না, ইলেকট্রিক্যাল সবার খুব পছন্দ ছিল। তো আমি যাই হোক ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি ভাবলাম যে হয়েই যাবে, তো জীবনে কখনো কম্পিউটারই হাত দিইনি। তো কম্পিউটার সায়েন্সে আমার প্রথম ক্লাস যেটা, সেটা ছিল ল্যাবে। প্রথম আমাকে একটা ল্যাবে ঢুকালো, এমন কম্পিউটার আমি অনই করতে পারি না। তো ওই দিনকেই আমার এবং স্যাররা প্রথম দিন থেকেই যে অ্যাপ্রোচটা নেওয়া শুরু করলেন, তাতে মনে হলো এখানে সবাই অলরেডি কম্পিউটার জানে এবং প্রোগ্রামিংও কিছুটা জানে। তো তখন আমি বুঝলাম সর্বনাশ, এখানে আমি কোপ করব কী করে। তো সেই কোপটা করে উঠতে আমার 3 বছর লেগেছে। মানে 3 বছর আমি আসলে ম্যানেজই করে উঠতে পারি নাই। মানে খুবই প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো ছিল, দেখলাম অনেকে আগেই আছে, অনেকে আগেই প্রিপারেশান নিয়ে এসছে, বাট আমি নিতে পারছিলাম না আর কি। তো 3 বছর এরকম স্ট্রাগল করার পরে তারপরে আমি যখন একদম হোপলেস অবস্থা যে টিকে থাকবো কী করে, তো তখন আমি আমার কিছু হলে থাকতাম। আমি এই জায়গা থেকে আমার আসলে লাইফটা শুরু। হলে আমি কিছু বড় ভাইরা থাকতেন, যেহেতু আমাদের মানে পাবলিক ইউনিভার্সিটি, আমরা মিক্স করে থাকতাম। এক রুমে 5 জন, কেউ সিনিয়র কেউ জুনিয়র। তো আমি ইন্টেলিজেন্টলি একটা কাজ করেছিলাম যে ভালো স্টুডেন্টদের কাছে না যেয়ে আমি খারাপ স্টুডেন্টদের কাছে গেছিলাম।
ইন্টেলিজেন্টলি, হ্যাঁ ইন্টেলিজেন্টলি আমি এখন মনে করি যে ভালো স্টুডেন্টরা তো আমার সাথে রেলিভেন্সি খুঁজে পাবে না। তো আমি সেই সব বড় ভাইদের কাছে গেলাম যারা নিজেরাও রেজাল্ট ভালো না বা খারাপ করে ফেলছে, কিন্তু দে আর হ্যাপি, দে আর ডুইং গুড, সামহাউ দে আর হ্যাপি। ওয়াই? তো তাদের কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম তারা কেয়ারই করে না বুয়েটে কি হচ্ছে না হচ্ছে, পাশ করে বেরোতে পারলেই হয়। এটা মানে মনে হচ্ছে যেন তারা কোনো মতে টাইমটা পাস করছে, বাট তাদের লাইফ অন্য জায়গায়। তো লাইফটা কোন জায়গায় সেইটা বুঝতে গিয়ে আমি ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করলাম আর কি। দেখলাম যে তারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করছে। তখন getafreelancer.com, rentecoder.com এরকম কিছু পপুলার ওয়েবসাইট ছিল। সেখানে আপনি গিয়ে কাজে বিট করতে পারতেন। আপনার কোনো একটা স্কিল সেট আছে, সেটা ডিজাইন হতে পারে, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, সেটা এসইও হতে পারে, হোয়াট এভার ইট ইস, যে জায়গাটাতে। তো আমি যেহেতু প্রোগ্রামার, তো আমি বললাম আমি কোথায় কাজ করতে পারি। বললো যে আমরা সবাই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, অনেক কাজ এখানে, তুমিও চলে আসো। ভালো, তুমি যদি শিখতে পারো এবং কাজ করতে পারো, তোমার এই ডিগ্রি ফিগ্রির কোনো দাম থাকবে না আর কি, তুমি এখান দিয়ে রুল করতে পারবো। আমি বললাম বাহ, এটাই তো আমার দরকার, আমার তো ডিগ্রির অবস্থা খারাপ। তো তখন আমি আসলে একটু এক্সপ্লোর করা শুরু করি। আমি কিছু বড় ভাইদেরকে বললাম যে ভাই কোথার থেকে শুরু করব, হ্যাঁ, কারণ ওয়েব ডেভেলপমেন্ট আমাদের একাডেমিক কারিকুলামে শেখায় না। তো পরে ওনারা আমাকে নীল খেতে, তখন তো এখনকার মতো ইন্টারনেটে এত রিসোর্স অ্যাভেলেবল ছিল না, হলে ইন্টারনেট ছিল না, তো চলে গেলাম নীল খেতে। কিছু বাংলা বই, ইংরেজিও ভালো বুঝতাম না, তো কিছু বাংলা বই সাজেস্ট করে দিয়েছিল। তো আমার মনে আছে এখনও সুরিত সরকারের একটা পিএইচপির বই ছিল। সুরিত সরকার হয়তো অনেকে নাম চিনবেন যারা একটু 90s দিকের। তো ওনার বইটা নিয়ে আমি প্রথম পিএইচপি শেখা শুরু করি, এবং এই আমার স্টার্ট। এবং এরপরে আর আমাকে পিছিয়ে ফিরে তাকাতে হয় নাই। এরপরে আমি ওয়েব ডেভেলপমেন্ট ভালো লেগে যায়, যেটা আমার ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, সি, এগুলো সামহাও আমার হয়তো হয়ে ওঠেনি। কিন্তু ওই পিএইচপিটা দিয়ে যখন আমি শুরু করি, তখন আমি মোর আউটপুট ফোকাসড হই। অনেকটা বলতে পারেন ডিপ্লোমা আমি, যদিও আমার ব্যাচেলার ডিগ্রি আছে, বাট আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা কোন সালের কথা? এটা আমি 3 বছর চলে গেছে, 7। আচ্ছা, 7-এ, তারপরে গিয়ে 8-এ গিয়ে অ্যানালাইজেশন 7.5-8 থেকেই আমি ফ্রিল্যান্সিং শুরু করি। এবং অ্যানালাইজেশন স্টাবলিশ করি আমি 2008-এর অগাস্টে। তার মানে মোটামুটি 1 বছরের মাথায়। হ্যাঁ, 1 বছরের মাথায়। সো এই সময়টা কি কারণে মনে হলো যে অ্যাকচুয়ালি অ্যানালাইজেনের মতো একটা বিজনেস ওয়ার্ল্ড, কোম্পানি মিনস ইটস এ বিজনেস ওয়ার্ল্ড, ইউ আর স্টুডেন্ট, ওই সময় বুয়েটে প্রোগ্রামিং শেখা হচ্ছে, তাহলে কানেক্টিং উইথ দ্য বিজনেস ওয়ার্ল্ড, এই কনসেপ্টটা তখন কেন আসলো? মানে কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো। তখন তো পড়াশোনা শেষ হয় নাই, দেন অ্যানালাইজেন, তখন হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন ইউর মাইন্ড টু ফর্ম দিস কোম্পানি? অ্যাকচুয়ালি নাথিং ওয়াজ ওয়ার্কিং ইন মাই মাইন্ড। যেটা ছিল যে আমি ফ্রিল্যান্সিংই করতাম। তো ক্যানাডিয়ান কিছু ক্লায়েন্ট ছিল আমার, মানে আমি যেই কাজটা করেছি ভালো করে করার চেষ্টা করছি, দ্যাটস দ্য থিং। আমি মনে করি আমার লাইফে এটাই কি পয়েন্ট। তো যে কাজটাই আসলে আমি খুব ডেডিকেশন দিয়ে করতাম। আমাকে কত টাকা দিচ্ছে সেটা ওই মুহূর্তে ইম্পর্টেন্ট ছিল না, বিকজ আই ওয়াজ এ স্টুডেন্ট। আমার কথা ছিল আমাকে এখানে কাজ করতে হবে, কাজটা এনজয় করা শুরু করলাম আর কি। তো তখন যে কাজে আসতো ভালো করে করতাম, ক্লায়েন্টরাও সেটা দেখলো যেহেতু ভালো কাজ করে, তখন ও আমাকে রিকারিং কাজ দেওয়া শুরু করলো। যখনই রিকারিং কাজ দেওয়া শুরু করলো এবং আমার কয়েকটা ক্লায়েন্ট ফিক্সড হয়ে গেল, মানে আমি দেখলাম 1-1.5 বছরের মাথায় আমার মোটামুটি 5-6 জন ক্লায়েন্ট আমাকে মাসে একটা সার্টেন অ্যামাউন্ট দিচ্ছেই, সেটা প্রজেক্ট বেসিস হোক আর সেটা যেভাবেই হোক। তো তখন আমি চিন্তা করলাম ইটস এ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি। এখন আমি যদি আমি এটাকে স্কেল করবো কীভাবে, তখন আমি চিন্তা করলাম আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে, বিকজ আমি রাতের পর রাত জেগে আছি, প্লাস আমার স্টাডিও আছে, আদার রেসপন্সিবিলিটিস আছে। তো আমি দেখলাম এইভাবে তো আমি একসময় পড়ে যাব, এরকম যদি 2 ইয়ার্স কন্টিনিউ করি আমি পড়ে যাব, এখানেই আমাকে স্টপ করতে হবে, আমার ফিজিক্যাল প্রবলেম শুরু হয়ে যাবে, হ্যান ত্যান। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমাকে মানুষ নিয়ে আসতে হবে, আমাকে আরও কয়েকজন ছোটো ভাইকে নিয়ে আসি, ওদেরকে দিয়ে কাজ করাই। তো আমার পাশের রুমে সিএসির আরও কিছু ছোটো ভাই ছিল, বুয়েটেরই হল। তো ওদেরকে বলতাম কাজ টাজ করবা নাকি, হ্যাঁ, ওরা জানতো যে সুমিত ভাই কাজ টাজ করে, ওরাও কাজের জন্য আসতো অনেকে। তো এইভাবে আমি 4-5 জনকে আস্তে আস্তে আমার সাথে কাজ করালাম, মানে কোনো কোম্পানি ফর্ম করে না, করে। এরপরে আমরা দেখলাম যে যেহেতু আমার একটা ভালো অ্যামাউন্ট অফ কাজ আসছে, আসছে, টাকাটা যে ঢুকছে, টাকাটা তখন আমরা পেওনিয়ার কার্ডের মাধ্যমে নিয়ে আসতাম। তো তখন আমি চিন্তা করলাম এটা লিগ্যাল ওয়েতে আমি তো থাকবো দেশে, আমার একটা মেইন মাইন্ডসেট ছিল যে আমাকে দেশে থাকতে হবে, বিকজ আই এম দ্য অনলি সান অফ মাই প্যারেন্টস, সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই প্যারেন্টস, আমাকে দেশেই থাকতে হবে, দেশে কিছু করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের উপরে ওভার ডিপেন্ডেন্সির কারণে আমার ফিল হচ্ছিল যে আগামী 2 ইয়ার্স পরে যদি ফুট করে আমার একটা বড় ক্লায়েন্ট ছুটে যায়, তখন আমি কী করবো, আমার তো লোকাল মার্কেটে কোনো আইডেন্টিটি নাই। সো যেহেতু আমি দেশটায় থাকি, সো আমার একটা ছিল যে আমি দেশে কিছু একটা করা উচিত। সেই জায়গা থেকে একটা কোম্পানি ফর্ম করি, জাস্ট একটা ইনস্টিটিউশনাল নাম দেওয়া, যেন আমার টাকাটা লিগ্যাল ওয়েতে ঢোকে এবং আমি
ট্যাক্স দেওয়া থেকে শুরু করে গভর্নমেন্ট কাজ থেকে শুরু করে প্লাস লোকাল মার্কেটে কিছু কাজ করতে পারি। দ্যাটস দ্য থিং। এর মানে এই নয় যে আমাকে একটা বড় কোম্পানি দাঁড় করাতে হবে খুব বড় ভিশন নিয়ে, কারণ আমি তখন একটা হলের স্টুডেন্ট মাত্র। তো আমার মাথা তো তখনও অত বড় হয়নি যে একটা বিশাল বিজনেস ভিশন দেখা। আমার ফ্যামিলিতেও কোনো বিজনেসম্যান নাই। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং। মানে খুব বেশি যে প্ল্যান করে কিছু তেমন কিছু না, জাস্ট সময়ের প্রয়োজনে আমি দরকার, টাকা আসতেছে, টাকাগুলো কোথায় রাখা যায় লিগালি, একটা কোম্পানি খোলা উচিত। প্রথমে আমরা পার্টনারশিপ কোম্পানি খুললাম, লিমিটেড কোম্পানি অনেক পরে হয়েছে। আমরা পার্টনারশিপ কোম্পানি দিয়েই অ্যানালাইজার অনেক দিন গেছে। এরপরে 2015-তে এসে আমরা লিমিটেড কোম্পানি করি। তো অ্যানালাইজার শুরুতে কি ছিল? এখন যেমন আমরা জানি সবাই ডিজিটাল সফটওয়্যার কোম্পানি ছিল, তখন ছিল সফটওয়্যার কোম্পানি। বিকজ এটা স্টিল এখনো একটা সফটওয়্যার কোম্পানি। উই আর রেজিস্টার্ড এজ এ ITES কোম্পানি, আইটি অ্যান্ড ITES দুইটাই লাইসেন্স করা আছে আমাদের। সো আমরা মার্কেটিং সার্ভিসেস যেগুলো দেই এগুলো আমরা ITES। কিন্তু মানুষ তো জানে অ্যানালাইজার ইজ এ ডিজিটাল, হ্যাঁ, বিকজ মার্কেটিং অনেক বেশি এক্সপোজার পায়, এটা আমরা জানি। আর টেকটা সবসময় বিহাইন্ড দ্য সিন থাকে। তো আমাদের ব্যাপারটা ছিল ডিজিটাল মার্কেটিং। সো ট্র্যাডিশনাল মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং এর ডিফারেন্সটা কখন এসে কনসেপ্টটা ডিজিটাল মার্কেটিং? এটা অ্যানালাইজার ওয়াজ দ্য ফার্স্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। এটা আমরা প্রাউডলি এবং ওয়েল অ্যাকসেপ্টেড যে এটা 2000 প্রথম ডিজিটাল এজেন্সি হিসেবেই অ্যানালাইজার আসে। 8-9 শুরু থেকেই ডিজিটাল এজেন্সির না, প্রথম ডিজিটাল ক্যাম্পেইন যদি আপনি বলেন তাহলে 10-এ। ফ্যান্টাস্টিক। সো ততদিনে আপনি মানে ইউ হ্যাভ লার্নড মেনি থিংস প্রবাবলি, রাইট? হোয়াট আর দোজ মেনি থিংস জানতে চাচ্ছি, যে আপনার ফান্ডামেন্টাল ফাউন্ডেশন। কেন এটা বুঝতে পারছি যে আপনি যেটা বললেন যে পড়াশোনায় অত মনোনিবেশ ছিল না। আই এম শিওর রেজাল্টের দিক থেকেও, কারণ আপনি কাজ করছেন, রাইট? ইফ ইউ টক অ্যাবাউট এই যে ট্রানজিশন অ্যান্ড জার্নি, যে বুয়েটের মতো জায়গা থেকে আপনার ফোকাস শিফট হয়ে গেল কাইন্ড অফ, রাইট? যে আমাকে এই দিকে আসতে হবে, প্রোগ্রামিং অ্যান্ড দেন বিজনেস বিল্ডিং। এই 1-1.5 বছর আপনি কী কী শিখলেন রাফলি? আচ্ছা, আমি যদি একটা লাইনে বলি, আমি শিখলাম যে খুব দ্রুত আমি এটা বুঝতে পারলাম যে শুধু প্রোগ্রামার হয়ে আমি বড় হতে পারবো না। দ্যাটস দ্য লার্নিং আই গট। এবং আমার কাছে তখন মনে হয়েছে যে কমিউনিকেশন ইজ দ্য কি থিং। আমার কাছে মনে হয়েছে যে একজন প্রোগ্রামার, আমি অ্যাজ এ প্রোগ্রামার মুভ করতাম বিভিন্ন জায়গায়, প্রচুর চ্যালেঞ্জেস ছিল, পাত্তা দিত না, তোমাকে কেন কাজ দিব। হ্যাঁ, মানে আমি তখন দেখলাম যে আমার এখানে প্রোগ্রামারের ব্র্যান্ডিংটা মিসিং আছে। বিকজ পিপল আর কনসিডারিং মি অ্যাজ এ টেকনিশিয়ান, লাইক ইলেকট্রিশিয়ান, অর ফ্যান ঠিক করে দিবে, পিসির তার লাগাই দিবে, ইন্টারনেট চলে গেছে তার ঠিক করে দাও, মানে ফিক্সার। হ্যাঁ, এই টাইপের ফিক্সার, হ্যাঁ, এই টাইপের একটা জিনিস নিয়ে তাদের একটা ধারণা আছে। তো আমি চিন্তা করলাম এই ব্র্যান্ডিং চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি আমি নিজের ভ্যালু তৈরি না করি তাহলে আমার কাজেরও ভ্যালু আসবে না। সো ওই জায়গা থেকে আমি খুঁজতে থাকলাম যে ভ্যালুয়েবল কাজ কি আছে। ওকে, তো আমি তখন চিন্তা করলাম ভ্যালুয়েবল কাজ দিতে পারে কারা। আমার প্রথমে কথা হয়তো বড় কোনো কর্পোরেটের আইটির সাথে, আইটি টিম, এবং বাংলাদেশ মার্কেটে আইটি টিমের অবস্থান কোন জায়গায় থাকে। সো নিচতলায়, হ্যাঁ, বা কোনো ক্ষেত্রে একটা অন্য জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। একজন আইটির ম্যানেজার আসতো, হ্যাঁ, সে এসে পরে আমি ডিসকভার করতাম তার আসলে কাজটা দেওয়ারই ক্ষমতা নাই। হ্যাঁ, তো পরে আমি চিন্তা করলাম না, আমাকে এই ট্যাবু থেকে বেরোয় আসতে হবে, এইটা ভাঙতে হবে, ভেঙে আমাকে ডিরেক্ট ওর মালিকের সাথে কথা বলতে হবে। তো ডাইরেক্ট মালিকের সাথে কথা বলার শর্টকাট রাস্তা কোনটা? ডিরেক্ট কমিউনিকেশন। তখন আমি চিন্তা করলাম মার্কেটিং ইন্ডাস্ট্রি ইজ দ্য থিং, যেখানে কারণ এখানে ছোট কাজের বড় ইম্প্যাক্ট আছে, হোয়ারএজ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বড় কাজের ইম্প্যাক্ট ছোট হয়ে যায়, কারণ এগুলো ব্যাকএন্ডে থাকে, এটার এক্সপোজার নাই। যেটা আপনি বললেন যে অ্যানালাইজেন ইজ ট্রিটেড অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাট অ্যানালাইজেন হ্যাজ মেড হান্ড্রেডস অফ এন্টারপ্রাইজ সলিউশনস ইন বাংলাদেশ। সেটা মানে কর্পোরেট ব্র্যান্ড যারা ইউজ করছে তারা জানে। তো এক্সপোজারটা তো মিসিং, আপনি নিজেই বললেন এক্সপোজার মার্কেটিংয়ের হয়। সো এই কারণেই আমার মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসা, টু সেল সফটওয়্যারস। সো ইটস অ্যাকচুয়ালি ফাউন্ডেড বাই 2 computer science graduates, so they will never create a marketing company, right? It's not natural. So এটাকে সেল করার জন্য আমাদেরকে আসলে প্রতি মুহূর্তে মার্কেট তৈরি করতে হয়েছে। হ্যাঁ, মানে আমার সামনে আপনি থাকে না যে রাস্তায় দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, তো আপনার সামনে একটা ডাস্টবিন, আপনি প্রথমে এটা সরিয়ে গেলেন, হ্যাঁ, কেউ সরিয়ে যায়, কেউ এড়িয়ে যায়, হ্যাঁ, যে না ঠিক আছে ডাস্টবিন সামনে আছে, আমি এদিক দিয়ে ঘুরে যাই। বাট আমাদের স্টেপটা ছিল ডাস্টবিন সামনে আছে, এটাকে সরিয়ে আবার রাস্তার সাইডে সুন্দর করে রেখে সামনে যাও, আবার ওইটা আরেকটা পেলাম, ওটা সরিয়ে রেখে ইয়ে করো, মানে নিজের রাস্তা তৈরি করা, পরিষ্কার করতে করতে যাওয়া। এবং পরের আপনি দেখবেন অ্যানালাইজেনের ঠিক পরপর, অ্যানালাইজেনের সাকসেসটা থেকে পরবর্তীতে এখন বাংলাদেশে প্রচুর ডিজিটাল এজেন্সি আছে, মার্কেটিং এজেন্সি পরপর এসেছে, তারা ওই পাথওয়েটাই ফলো করেছে, তারা জাস্ট ওই ক্রিয়েটেড পাথটা ফলো করেছে। তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়নি, আমাদেরকে তৈরি করতে হয়েছে হোয়াট ইজ ডিজিটাল।
আমাদের যখন আমরা রিক্রুট করতে গিয়েছি আমাদেরকে গার্জিয়ানরা বলেছে যে তোমার এখানে আমি আমার বাচ্চা কেন দিব। হ্যাঁ, আমাদের IBA গ্র্যাজুয়েট দরকার হতো, আমাদের NSU গ্র্যাড দরকার হতো ফর ব্র্যান্ডের রিকোয়ারমেন্টের কারণে, আমরা পেতাম না। আমাদেরকে বিজনেস কেস কম্পিটিশনগুলোতে যাইতে হতো, আমি যেতাম, আমার কোফাউন্ডার রিদন যাইতো, আমরা যে কনভিন্স করতাম যে দেখো হোয়াই ইউ শুড কাম টু অ্যানালাইজ, হোয়াই ডিজিটাল ইজ দ্য ফিউচার। কন্টিনিউয়াসলি উই হ্যাড টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। হ্যাঁ, বাট এখন কিন্তু তা করতে হয় না। এখন ইটস স্যাচুরেটেড মার্কেট, এখন সবাই জানে ডিজিটাল ইজ দ্য থিং। এখন গার্জিয়ানরাও জানে, তারাও তাদের বাচ্চা দেয়, কোনো সমস্যা নাই। সো দ্যাটস হোয়াই ইউ হ্যাভ শিফটেড রাইট কাইন্ড অফ আপনার স্লোগান। আপনি যেটা বলছেন যে আই প্রেফার টু আইডেন্টিফাই অ্যাজ এ প্রোগ্রামার ইনস্টেড অফ বিজনেসম্যান, এবং সেখানে আপনি বলছেন যে প্রোগ্রামাররাই দেশের ভবিষ্যৎ, প্রোগ্রামাররাই দেশের ভবিষ্যৎ। একটু জানতে চাই যে আসলে তাহলে কেন তারা দেশের ভবিষ্যৎ, কিভাবে ভবিষ্যৎ হবে, কি করলে ভবিষ্যৎ হবে, কি না করলে ভবিষ্যৎ হবে না, বিকজ প্রোগ্রামাররাই ভবিষ্যৎ। ওকে, সো দেখেন বাংলাদেশে কোনো একটা কথা, যেহেতু এটা আপনার পডকাস্টটা সোশ্যাল মিডিয়াতে যাবে, সো আমি অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তো সোশ্যাল মিডিয়াতেও কাজ করি, সো আমি জানি কিভাবে আমাদের কথা নেগেটিভলি নেওয়া হয় বা অন্যদিকে চলে যায়। সো আমি একটু আগে থেকেই বলে রাখি যে প্রোগ্রামাররাই দেশের ভবিষ্যৎ মানে অন্যরা ভবিষ্যৎ না, এই কথাটা কিন্তু না, অনেকে এদিকে নিয়ে যাবে আর কি, এটা আমি আগে ক্লিয়ার করলাম, ডিসক্লেইমার। আর যেহেতু আমি একজন প্রোগ্রামার এবং আমার এক্সপার্টিসই হচ্ছে এই জায়গাটায়, সো দ্যাটস ওয়াই আমি আমার ঘটনা নিয়েই কথা বলছি। হ্যাঁ, সো এখন বলি কেন তারা দেশের ভবিষ্যৎ হতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি চারপাশের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য কিছু কেস স্টাডিজ দেখি, আমরা দেখব যে ইকোনমিতে আইটি খুব বড় ভূমিকা রাখছে যে দেশগুলোতে, ম্যাসিভ ভূমিকা রাখছে, সেই দেশগুলাই কিন্তু আজকে আমাদের আইডিয়াল আর কি। হ্যাঁ, মানে আমরা ওদেরকে ফলো করার চেষ্টা করি, আমরা ওরকম হতে চাই, আমরা মুখে গুগলের কথা বলি। একজন মার্কেটিং এক্সপার্টও সে মনে করে আমি যদি গুগলে চাকরি করতে পারতাম, হ্যাঁ, বা একজন ব্র্যান্ডের লোকও মনে করে গুগলের যদি ব্র্যান্ড টিমে আমি কাজ করতে পারতাম, বাট ইটস এ টেকনোলজি কোম্পানি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ কোর টেকনোলজি কোম্পানি। সো টেকনোলজির ব্র্যান্ডিংটা তাদের দেশে ওইভাবে হয়েছে। সো বাংলাদেশে যদি এখনকার যে আমাদের যে ইকোনমির অবস্থা, আমরা টোটালি গার্মেন্টসের উপরে আমরা ভরসা করি, তো আমাদের অল্টারনেটিভ তো একটা চিন্তা করতে হবে। সো অল্টারনেটিভ কোনটা? আমরা যদি চারপাশে তাকাই, টেক ইজ দ্য ওয়ে, যে আপনি এখানে ম্যাসিভ ইম্প্যাক্ট করতে পারেন জাস্ট আপনার মাথা দিয়ে। এবং গার্মেন্টসে কম্পারেটিভলি আমরা লো ভ্যালু কাজ করি, টেক ইজ দ্য এরিয়া যে জায়গাটাতে আমরা হাই ভ্যালু সেক্টরে কাজ করতে পারবো। ঠিক আছে, এবং আমাদের যে একটা হলো লেবার ইন্টেন্সিভ মার্কেট, এক্স্যাক্টলি, এবং আরেকটা হচ্ছে কি বলবো, ব্রেইন ইন্টেন্সিভ মার্কেট। হ্যাঁ, সো দুই জায়গাতেই যদি আমরা করতে পারি, যে বাংলাদেশ এই জায়গাটাতেও কিং, আবার তোমরা যদি মাথার দিক থেকে বলো তারাও এখানে কিং, ইন্টিগ্রেশন সম্ভব, ইন্টিগ্রেশন। সো চিন্তা করেন কত বিউটিফুল হতে পারে। আর প্রোগ্রামিং কেন আমি বলি ভবিষ্যৎ, কারণ প্রোগ্রামিং এমন একটা জায়গা যেটার কোনো ব্যারিয়ার নাই, গ্লোবাল কোনো ব্যারিয়ার নাই। অ্যাজ লং অ্যাজ ইউ নো প্রোগ্রামিং, আপনি বাংলাদেশের কোন গ্রামে আছেন, কোন জায়গায় আছেন, এখন তো গভর্নমেন্ট ইন্টারনেট দিয়ে দিয়েছে সব জায়গায়, সো গ্রামে আছেন না কোন জায়গায় আছেন ডাজেন্ট ম্যাটার, গ্রামের থেকে বসে মফস্বলে বসে কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই রিমোট জব করছে এবং দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে। হ্যাঁ, মানে এটাও তো কাইন্ড অফ কন্ট্রিবিউশন, তারা দেশে বসে হিউজ টাকা তারা আর্ন করছে, স্যালারি পাচ্ছে। সো এবং অনেক টেক এন্টারপ্রেনারও হচ্ছে, সবাই রিমোট জব, এখন ফ্রিল্যান্সিং ছাড়া সরাসরি রিমোট জবও কিন্তু মানে পাচ্ছে এখন, রিমোট জব করছে। তাহলে মেজরিটি কোনটা করছে, রিমোট জব আর ফ্রিল্যান্সার বেশি? রিমোট জবে তো একটু বেশি এক্সপার্টিসের প্রয়োজন হয়, কারণ ইটস আ জব। হ্যাঁ, তাহলে আমার যেটা জানতে চাই যে ফ্রম দি আউটসাইডার পয়েন্ট অফ ভিউ থেকে সবাই কি প্রোগ্রামিং শিখতে পারে? অ্যাবসলিউটলি নট। এই প্রশ্নের উত্তরটা আমি এভাবেই দিই যে দেখেন, এটা নিয়ে আমি আমার ইনফ্যাক্ট ইউটিউব চ্যানেলে কন্টেন্টও আছে, আমার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। আমি যেদিন প্রথম প্রোগ্রামিং শেখাতে আসি সেদিনই আমি এই জিনিসটা ক্লিয়ার করেছি যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার বলার কথা ছিল আসো সবাই প্রোগ্রামিং শিখো, সবাই পারবে, সব ভিউগুলো আমার কাছে আসবে। বাট আমি ফার্স্টেই আই মেড ক্লিয়ার যে সবাই প্রোগ্রামার হতে পারে না। এটা যদি কেউ বলে থাকে ইটস রং মেসেজ। দ্য সেম ওয়ে আপনাকে ফার্স্টে বিলিভ করতে হবে যে প্রোগ্রামিং ইজ এ ক্রিয়েটিভ প্রফেশন। এটা বললে অনেকে বিতর্ক দেয়, বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ইজ এ ক্রিয়েটিভ প্রফেশন, বিকজ কোডিং ইজ নট দ্য থিং হেয়ার। কোডিং হচ্ছে মাত্র 5%, আর বাকি 95% ইজ থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং, এবং আপনাকে একটা প্রোডাক্ট ইনোভেটিভ ওয়েতে একটা প্রবলেমের সলিউশন করা, ইটস এ ক্রিয়েটিভ থিং আমি মনে করি। সো যদি আপনি প্রোগ্রামিংকে একটা ক্রিয়েটিভ প্রফেশন হিসেবে চিন্তা করেন, তাহলে ইউ হ্যাভ টু থিঙ্ক যে ক্রিয়েটিভ প্রফেশন কোনগুলো। একজন আর্টিস্ট, সবাইকে আর্টিস্ট হতে পারবে? সবাইকে সিঙ্গার হতে পারবে? আমি কি চাইলে আমি চিৎকার করে বাথরুমে গিয়ে গলা ফাটাইতে পারি, বাট I can't sing. As a professional artist, I can't sing. So the same way, programming is a skill-based profession. এখানে প্রচুর ধৈর্য লাগবে, সো সবাই এটা পারবে না। তাহলে কি থাকা লাগবে? কোয়ালিটিজ এন্ড স্কিল। কোয়ালিটিজ প্রথমে প্রোগ্রামার হতে চাই, সবার প্রথমে লাগবে ম্যাসিভ ধৈর্য। হ্যাঁ, পেশেন্স ইজ দ্য কি এখানে, কারণ আপনাকে ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং
শিখতে গেলে প্রচুর ফ্রাস্ট্রেটিং আসবে, আপনি কাজ করতে গেলে আপনার ফ্রাস্ট্রেশন আসবে। সো ফ্রাস্ট্রেশন কন্ট্রোল করার জন্য আপনার লাগবে কি পেশেন্স, লেগে থাকা, পার্সিভারেন্স। তো সেই দুটা জিনিস মাস্ট। এরপরে লাগবে লজিক্যাল থিঙ্কিং। এখন আপনি বলতে পারেন যে একজন প্রোগ্রামার লজিক্যাল থিঙ্কিং, সে তো প্রোগ্রামার নাই। আমি যেমন যদি আপনি এখন শিখতে চান, আপনার মধ্যে তো লজিক্যাল থিঙ্কিং নাও থাকতে পারে। মানে লজিক্যাল থিঙ্কিং মানে আমি টেকনিক্যাল লজিক্যাল থিঙ্কিং এর কথা বলছি না। হোয়াট ইজ অ্যাকচুয়ালি লজিক্যাল থিঙ্কিং? লজিক্যাল থিঙ্কিং হচ্ছে যেমন ফর এক্সাম্পল আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে সাধারণ কথাবার্তাতেই আপনি দেখবেন লজিক্যাল থিঙ্কিং বোঝা যায় মানুষের, মানে লজিক আফটার লজিক, এটা করলে এটা হবে, আপনি উল্টাপাল্টা লজিক দিচ্ছেন। যেমন ধরেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই আমি, আমাদেরকে তো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনেক কমেন্ট ফেস করতে হয়। যেমন আপনি যখন দেখবেন যে আপনি একটা কন্টেন্ট দিয়েছেন, আমরা শিখাচ্ছি, প্রোগ্রামিং শিখাচ্ছি, তো একজন কমেন্ট করে বসলো যে আপনি যদি এতই জানেন তাহলে আপনি গুগলে যান না কেন। সো যখনই এরকম টাইপের কমেন্ট দেখলাম, দিস পারসন ইজ নট লজিক্যাল, এর মানে এই নয় যে আপনাকে প্রোগ্রামিং লজিক্যালি জানতে হবে, বাট আপনি অ্যাটলিস্ট লজিক্যাল কথা বলেন কিনা, মানে ইটস এ কমন সেন্স, ইটস এ কমন সেন্স অফ থিং। কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি ওই লজিক্যাল থিঙ্কিং এর কথা বলতেছি যে অ্যাটলিস্ট আপনাকে ডট কানেক্ট করা জানতে হবে, এটার পরে এটা। এখন আপনাকে 5টা পয়েন্ট আমি শিখালাম, তারপরে যদি আপনি 5 নাম্বার পয়েন্টে যে আপনি যদি 1 থেকে 5 কানেক্ট না করতে পারেন নিজে নিজে, দেন প্রোগ্রামিং ইজ নট ইয়ার্স। মানে প্রোগ্রামিং আপনার শেখা উচিত না, বিকজ আপনি যেগুলো বিহাইন্ডে ফেলে আসতেছেন সেইটার সাথে আপনাকে সামনের দিকে যে আগাচ্ছেন মেলাতে হবে। ও আমি এটা শিখেছিলাম, আজকে উনি এটা বললো, তার মানে এটার সাথে এটার এই মিল আছে, ও এইভাবে হয়, এইভাবে আপনাকে কানেক্ট করতে হবে। কিন্তু এই কানেক্টিভিটি কিন্তু টিচার করে দিতে পারে না। সো দেন পেশেন্স অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং এনাফ, আমার মতে এনাফ। আর এই দুইটা থাকলে আসলে আর কিছু লাগে না। তাহলে এবার যদি একটু বলেন যে ওকে ফাইন, যে আমার পেশেন্স আছে, তাহলে আমার কত দিনের পেশেন্স থাকা লাগবে? হ্যাঁ, কেননা আমি আসছি এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। সো আই ওয়ান্ট টু আর্ন মানি। সো কত দিনের ভিতরে আমি প্রোগ্রামার হব, এবং প্রোগ্রামার হলে আমার জব মার্কেট ওপেন হবে, আমার ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি ওপেন হবে, আমার রিমোট ওয়ার্ক ওপেন হবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, জানতে চাই যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ এ প্রোগ্রামার? আচ্ছা, সো এখানে হচ্ছে ভাইয়া আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি যে আনলিমিটেড পেশেন্স থাকলে তো একসময় তার মানে তার প্রফেশনাল ক্যারিয়ারটা জব মার্কেটের জন্য আমাকে রেডি হতে হবে। সো এই ক্ষেত্রে আসলে স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে এই স্ট্র্যাটেজি, এখন প্রচুর মেন্টরস আছে, আমরা কাজ করছি পাবলিক স্পেসে, আমরা এগুলো বলার চেষ্টা করি। অনেকে আছে সব শিখে একবারে নামতে চায়, সেটা ইজ এ রং অ্যাপ্রোচ। আপনি ইনক্রিমেন্টালি শিখবেন, ইনক্রিমেন্টালি প্লেসমেন্ট পাবেন। হ্যাঁ, মানে আপনি ক্যারিয়ারের পাথটা হওয়া উচিত, দ্য কার্ভ শুড বি লাইক দিস। অনেকে মনে করে মানে ছোট থেকে বড় হতে হবে আমাকে, মানে আমি যখন উঠবো উপরে, আমি বলবো ক্যারিয়ারের ক্ষেত্রে এটা আমি স্ট্রংলি বিলিভ করি, লিফটে না উঠে সিঁড়ি দিয়ে ওঠা বেটার। ঠিক আছে, কারণ যদি কেউ লিফটে ওঠে, লিফট ছিঁড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, ফল এমন জোরে পড়বে যে ব্যথা সহ্য করতে পারবে না। সো আমাদের মূল সমস্যাই হচ্ছে আমরা এই জাম্পিংটা করার চেষ্টা করি। সো ইফ ইউ ফলো দ্য স্টেপস, তাহলে প্রত্যেক স্টেপে জব আছে, এটা আমি গ্যারান্টি দিতে পারি প্রোগ্রামারদের। আপনি বিগিনার, আপনি যদি বেসিক লেভেলের কিছু শিখেছেন, আপনি ইন্টার্ন হিসাবে ঢুকেছেন, আপনাকে স্যালারি কম দিচ্ছে, ইউ লার্ন, ইউ টেক ইট, ইউ টেক দ্য অপরচুনিটি। এই অপরচুনিটিটাকে কাজে লাগাবেন না। কতদিন আসতে পারে এই অপরচুনিটি? ফর এন এক্সাম্পল, রাফলি যদি খুবই সুন্দর ওয়েতে একদম যেভাবে করা উচিত সেভাবে শেখে, আমি বিলিভ করি 1 বছর এনাফ। সো তার মানে 1 বছরে সেলফ লার্নিং লাগবে, সেলফ লার্নিং এবং আর্নিং প্রপোজিশন তৈরি হতে পারে। কোন লেভেলে আনলক? অনেকে 1 বছরে ভাইয়া, অনেকে আছে 1 বছরে ফার্স্ট মানে ইন্টার্নশিপও করা লাগে না। মানে অনেক ক্ষেত্রে প্রোগ্রামার যদি আপনি ভালো কাজ পারেন, কারণ এটা তো আসলে আপনার কাজের উপর ডিপেন্ড করছে, আপনি যদি প্র্যাকটিক্যাল কাজগুলো মোটামুটি করতে পারেন, তাহলে দেখা যাবে আপনাকে ইন্টার্নশিপও করতে হচ্ছে না, আপনি ডিরেক্ট জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকে যেতে পারবেন। আচ্ছা, মানে ন্যাচারালি আমরা সবাই আসলে টাকাটা দিয়ে বেশি বুঝতে চেষ্টা করি যে ভেরি ইম্পর্টেন্ট, ক্যারিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি 1 বছর একদম ডেডিকেশন, মানাইকাল ফোকাস। সো হোয়াট ইজ দ্য থিং আমার জন্য ধরে রাখবে, কি আমার জন্য অপেক্ষা করছে, যে আমি মানে কোন ধরনের অ্যাকচুয়ালি টাকা আমি পেতে পারি? আমি একদম প্লেন সিম্পল বেতন, বা আমি এখানেও ভাই ওই যে ক্রিয়েটিভ প্রফেশনের ব্যাপারটা চলে আসবে। দেখেন, একজন সিঙ্গার যখন গান শেখে, তখন সে খুব ডেডিকেশন দিয়ে শেখে। হ্যাঁ, সে জানে না যে আমি কি আসলে লতা মঙ্গেশকর হতে পারবো, বা আমি কি কুমার শানু হইতে পারবো, বা আমি কি সোনু নিগম হইতে পারবো, বা আমি কি ব্রায়ান অ্যাডামস হইতে পারবো। তো এটা কিন্তু আসলে ওইভাবে আপনি জানেন না। তো কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি যে যদি আপনি 1 বছর একটু পরিশ্রম করেন, লেগে থাকেন, দেন এই একটা জায়গা আপনাকে যে রিটার্ন দিবে, সেটার জন্য আপনাকে কখনো পস্তাতে হবে না। বিকজ এটা এমন একটা জায়গা যেখানে প্রথম স্টার্টিং প্রবলেমটা ইজ দ্য বিগেস্ট প্রবলেম।
আপনি যদি স্টার্টিং প্রবলেমটা সলভ করে জাস্ট ট্রেনটাই উঠে পড়তে পারেন, দেন এই ট্রেন ইলেকট্রিক ট্রেন থামবে না। মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি এর পরের পাঠগুলো না আপনাকে ক্যারিয়ারই বলে দিবে, এরপরে কি করা উচিত, এরপরে কি করা উচিত, সুন্দরভাবে নিয়ে যাবে আপনাকে। হ্যাঁ, কিন্তু আপনাকে প্রথম 1 বছরে ইউ হ্যাভ টু স্টার্ট এনজয়িং দিস। হ্যাঁ, ইউর ফোকাস শুড বি যে আমার ভালো লাগতেছে কিনা। আর যদি কারোর মনে হয়, ধরেন অনেকে আসবে নন সিএসি থেকে, যেহেতু ইজ এ স্কিল বেসড প্রফেশন, প্রচুর নন সিএসি ব্যাকগ্রাউন্ডের মানুষ আসবে, তাদের ক্ষেত্রে আমার সাজেশন হবে আপনি 6 মাস ভালো মতো একটু দেওয়ার চেষ্টা করেন। ইফ ইউ ফিল যে না এটা কোনোভাবেই মানে আমি এনজয় করতে পারতেছি না, দেন আপনি একটু রিথিঙ্ক করেন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা এনজয় করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে নেক্সট আমি যেটা জানতে চাই যে কানেক্টিং উইথ দিস, যে ওকে আমি ক্যারিয়ার বুঝলাম, ফিউচার পোটেনশিয়াল বুঝলাম, আমি ভালো করতে চাই এই ইন্ডাস্ট্রিতে। ইউ আর এ সিজনড প্রফেশনাল, about 15+ years, more than 15+ years of experience you have as an entrepreneur plus programmer. Step by step কি করতে হবে? Because there are many approach, right? There are many ways, but you think this is step by step right approach, okay, to be a good programmer. আপনি কি একজন জেনারেল মানুষের জন্য বলছেন নাকি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর নন সিএসসি সব মিলেমিশে? আমার টার্গেট হলো আমি হতে চাই একজন ভালো প্রোগ্রামার, একজন ভালো প্রোগ্রামার। ওকে, সো এটা তাহলে আমি দুইটা ভাগেই ভাগ করব, কারণ দুইটার জন্য দুই রকমের অ্যান্সার। যিনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তার জন্য অনেকটা ইজি, হ্যাঁ, কারণ তিনি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছেন এবং তাকে অলরেডি তার ইউনিভার্সিটি একটা পাথ দিয়ে নিয়ে যাচ্ছে। সো আমি বলবো তাদের ওই যে ফান্ডামেন্টালটা শেখানো হয়, এই ফান্ডামেন্টাল শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। মৌলিক কিছু বিষয় থাকে প্রোগ্রামিংয়ের। আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ফর এক্সাম্পল আমি বাংলায় কথা বলছি, ধরেন আরেকজন ইংরেজিতে কথা বলছে, দুজনের কিন্তু উদ্দেশ্য একটাই, মনের ভাব প্রকাশ করা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও উদ্দেশ্য একটাই, মেশিনের সাথে কথা বলা। এখন কেউ সেখানে, আমরা যেমন কথা বলার সময় কেউ বাংলায় বলছি, আপনি ইংরেজিতে বলছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি একটা ভাব প্রকাশ করছেন। একইভাবে ওই প্রোগ্রামিং করে আমরা যেই ল্যাঙ্গুয়েজেই কাজ করি না কেন, সিতে করি, জাভাতে করি, পিএইচপিতে করি, জাভাস্ক্রিপ্টে করি, ওই যে আমরা কথাটা বলছি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনি মেশিনকে যে বোঝাচ্ছেন, মেশিন কিন্তু এই একটা ল্যাঙ্গুয়েজই চেনে, সেটা হচ্ছে অ্যাসেম্বলি। সো হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ আপনি দিচ্ছেন না কেন, ওটা আলটিমেটলি কনভার্ট হয়ে মেশিনের কাছে একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে যাচ্ছে, মনের ভাব। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ভাব প্রকাশটা আপনি করবেন, সেটা করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা জানতে হবে। যেমন আপনি ইংরেজি শিখবেন, তাহলে আপনাকে গ্রামার শিখতে হবে, ওয়ার্ড শিখতে হবে। তো ওয়ার্ড, গ্রামার, সেন্টেন্স এগুলো শিখতে হবে আপনাকে। এরপরে আপনি অ্যাডভান্সে যাবেন, হ্যাঁ, তারপরে আপনি তখন আপনি মানে কিভাবে আরো বেটার ওয়েতে এক্সপ্রেস করা যায়। এরপরে একটা সময় যে আপনি যদি খুব ভালো লেগে যায় ইংলিশের, একেবারে অ্যাডভান্সড চলে যান, তাহলে আপনি ইংলিশ লিটারেচারে চলে যাবেন। সো তার মানে কি অ্যাডভান্সডেরও অ্যাডভান্সড আছে, তারপরও অ্যাডভান্সড আছে। দ্য সেম গোজ ফর দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। আপনি একদম শুরুতে আপনি সিনট্যাক্সগুলো জানবেন, যে ওয়ার্ডগুলো কী, এই সিনট্যাক্সে ফাংশনটা কী, ভ্যারিয়েবলটা কী। এই সিনট্যাক্সগুলো কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনসেপ্টগুলো সেম। মানে ধরেন আমি একটা টার্ম বলছি প্রোগ্রামিংয়ের, কারোর টেকনিক্যাল হওয়া লাগবে না, ফাংশন একটা শব্দ। এই ফাংশন জিনিসটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে, কিন্তু লেখার স্টাইলটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট রকম। সো আপনি যে ল্যাঙ্গুয়েজটা শিখছেন সেই ল্যাঙ্গুয়েজে ফাংশন কীভাবে লিখতে হয়, এটা আবার মুখস্থ করতে বসে যায় না কেউ। মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে জানতে হবে দিস ইজ ফাংশন, এটা কি করে, এবং এটার সিনট্যাক্সটা এরকম। আমি একবার চোখে দেখে নিলাম, এরপরে আপনি ভুলে গেলেন, আপনার টুকটাক এদিক ওদিক হচ্ছে, আপনি গুগল করে আবার নেন। বাট ইউ হ্যাভ টু নো যে দিস ইজ ফাংশন, এটা এইভাবে কাজ করে, ফাংশনের ফান্ডামেন্টাল বেসিকগুলো কী, সে কী নেয়, কী রিটার্ন করে, এই মানে বেসিক জিনিসগুলো জানতে হবে। সিনট্যাক্সটা শেখা হয়ে যাওয়ার পরে এরপরে সে প্রজেক্ট করবে, এবং প্রজেক্টের মধ্যে সে কিছু রিয়েল লাইফ কিছু প্রবলেম নেবে, যে এই প্রবলেমটা আমি দেখি, আমি তো ল্যাঙ্গুয়েজের ভাষা জানি, তো এই ভাষায় আমি সলভ করতে পারি কিনা। এইভাবে সে কিছু প্র্যাকটিস করবে। যেভাবে আমরা অঙ্ক করার সময় এক্সাম্পল করতাম, আমরা প্রথমে থিওরি শিখতাম, আমাদেরকে প্রথমে স্যাররা থিওরি শেখাতেন, এরপরে থিওরি শেখানোর পরে লাস্টে গিয়ে আমাদের কিছু এক্সারসাইজেস থাকতো, কিছু এক্সারসাইজ স্যাররা করে দিতেন, কিছু আমাদেরকে বলতেন নিজে করো। সেম প্রসেস, দ্য সেম ওয়ে, কোনো ডিফারেন্স নাই। এইভাবে যদি কেউ প্রথমে ফান্ডামেন্টাল, এরপরে কিছু প্র্যাকটিক্যাল, এরকম করে করে সে নিজের হাতটাকে পাকাবে, মানে যত বেশি চর্চা করবে, হ্যাঁ, তার কনফিডেন্স তত গ্রো আপ করবে। মানে আপনি একটা প্রোগ্রামার, সে প্রথমবারে কোড করে যে কনফিডেন্সটা পায়, ওই একই কোড সেকেন্ড টাইম করলে তার দ্বিগুণ হয়ে যায়, থার্ড টাইম করলে তার সব মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? সো এই ওয়েতে সে আসলে একটু ওই যে বলে নিজেকে পুশ করা, হ্যাঁ, কন্টিনিউয়াস, হ্যাঁ, একটু লেগে থাকা, মানে ইটস এ, মানে আমি বলি এটা সাধনার কাজ, মানে অ্যাকচুয়ালি ইটস এ ক্রিয়েটিভ প্রফেশন, এবং এটা একটা সাধনার কাজ, সময় লাগবে। এইভাবে যদি সে একটু নিজে একটা বছর ডেডিকেশন দিয়ে সে যদি এফোর্ট দেয়, আই এম শিওর এটার যে রিটার্ন সে পাবে, সে কখনো পস্তাবে না।
তাহলে যার ব্যাকগ্রাউন্ডটা নাই কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য এই যে আমরা আছি, প্রচুর ইন্টারনেটের রিসোর্স আছে, প্রচুর ফ্রি রিসোর্সেস আছে। যার কেনার সামর্থ্য আছে সে পেইড রিসোর্স নিতে পারে, পেইড রিসোর্সে সে হয়তো আরেকটু বেটার জানবে। ফ্রি রিসোর্সেও যে পরিমাণ রিসোর্স আছে, হ্যাঁ, তো তার আসলে সে আসলে পড়ে শেষ করতে পারবে না, এত রিসোর্স আছে। বাট একটা সাজেশন আমার থাকবে যে কোনো রিসোর্স আপনাকে কনফিউজ করতে পারে, কারণ এক একজন এক একটা পাথ দেয়। কেউ বলে এভাবে যাও, কেউ বলে ওভাবে যাও। মোটামুটি আপনি যিনি মোটামুটি দেখেন যে আপনার কাছে ভালো মনে হচ্ছে, লজিক্যাল মনে হচ্ছে, এরকম একজন মেন্টর চুজ করে তাকেই কন্টিনিউ ফলো করা উচিত। বারবার একটু এদিক ওদিক না করাটাই বেটার। তাতে হয় কি আপনার একটা সিঙ্গেল ওয়ে দিয়ে আপনি যাবেন এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই একই গোলেই পৌঁছায়। কিন্তু আপনি যদি মাল্টিপল মানুষের কথা শোনেন এবং মাল্টিপল পাথ চুজ করেন, তখন আপনি বারবার ভটকে যাবেন, মানে একবার এদিকে একবার এদিকে, তারপর লাস্টে গিয়ে আপনি হারায় যাবেন। এক্স্যাক্টলি। আমি একটা এক্সাম্পল দিই, এই জায়গাটায় মনে পড়লো যে আপনি যেটা বলছিলেন যে রিসোর্স আমাকে কনফিউশন তৈরি করে দেবে, কারণ আমাদের সামনে এত বিশাল ইনফরমেশন। মাই এক্সাম্পল ইজ দিস, যে সমুদ্রে অনেক পানি আছে, কিন্তু সমুদ্রের পানি তো খাওয়া যায় না, আমাকে সেটা প্রসেস করে ড্রিঙ্কেবল করতে হবে, রাইট? এখন এগেইন অনেক পানির কোম্পানি আছে যারা পানি তৈরি করে, কিন্তু সবার পানির কোয়ালিটি আবার এক না। কেউ অ্যালকালাইন ওয়াটার, কেউ হয়তো বা মিনারেল ওয়াটার, কেউ হয়তো বা বলছে যে পিএইচ লেভেল এরকম এত 8-এর উপরে। কারোর পানির বোতলের দাম 20 টাকা হাফ লিটার, কারোটা আবার 70 টাকা, কারোটা আবার 200 টাকা। তার মানে আপনি যেটা বলছেন যে অ্যাকচুয়ালি আমাকে একটা নির্দিষ্ট প্রসেসটাকে ডিফাইন করতে হবে। কোনো একটা নির্দিষ্ট কোম্পানি, এটা তার নির্দিষ্ট কোম্পানি, তার প্রসেস আছে যে আমি এই বোতল তৈরি করব। ফর অ্যান এক্সাম্পল এভিয়ান, একটা বাইরের কোম্পানির নামই বললাম জাস্ট টু, যেহেতু এটা অ্যাভেলেবেল না, আমি কোনো ব্র্যান্ড বায়াসনেস এড়ানোর জন্য। সো এভিয়ান এই প্রসেস ফলো করে এবং এই পানির কোয়ালিটি এটা। তাহলে আমি যদি এই প্রসেস ফলো করি, সমুদ্রের পানি থেকে আমি সব কিছু ছেঁকে আমি এভিয়ান কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস ওয়াটার তৈরি করতে পারবো। সেটা তো আপনি বলছেন, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এই জায়গাটায় মানুষ একটু কনফিউজ হয়ে যায়, কারণ প্রচুর রিসোর্স থাকে তো। কিন্তু ওই যে আমি বলবো কিছু ক্যারিয়ার পাথ থাকে। হ্যাঁ, ভালো একজন মেন্টর কিন্তু খুঁজে পাওয়া যায় আমাদের দেশে। অ্যাটলিস্ট এমন না যে মেন্টর ভুড়ি ভুড়ি ঘুরে বেড়াচ্ছে, তা না, মানে রিকগনাইজড কিছু মেন্টরস আছে। এনিওয়ান ইউ পিক, হ্যাঁ, আপনি যে কোনো একজন পিক করেন যার ইন্ডাস্ট্রিতে যার একটা রেপুটেশন আছে, হ্যাঁ, যাকে সবাই ট্রাস্ট করে, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে। এরকম একজন মেন্টরকে ধরে তার ক্যারিয়ার পাথটা ফলো করেন। ঠিক আছে, কি বলা হচ্ছে রাইট অ্যাপ্রোচ। রাইট অ্যাপ্রোচ না নিলে কি হতে পারে? তাহলে ডেঞ্জারটা কি, মানে সংক্ষেপে যদি আমরা রাইট অ্যাপ্রোচ না নিলে ভাই যেটা হতে পারে সেটা হচ্ছে ওই যে বললাম ডট কানেক্ট করা। হ্যাঁ, এখন আপনি সোজা কথা, আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, অনেক সময় লাগবে সেক্ষেত্রে। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ উঠছেন। সো আপনি সাস্টেনেবল গ্রোথ হবে আপনার। এখন ধরেন আপনি যে ডটের ব্যাপারটা বললাম, প্রোগ্রামিংয়ে যেটা হয়, আপনি যদি যেই ডটের পরে যেই ডট ধরার কথা, একজন গুড টিচার সে হচ্ছে এর পরেই বিতে নেয়, বির পরেই সিতে নেয়। কিন্তু একজন ব্যাড টিচার একবার এ থেকে জেডে নেয়, জেড থেকে আবার সিতে নিয়ে আসে। এই ওয়েতে ভটকাতে হয়। তখন হয় কি আপনার লার্নিংটা ভালো হয় না, এবং আপনি ওই যে এনজয়মেন্টটা, যেমন দেখেন ভাই, আমরা ছোটবেলায় অঙ্ক খুবই কঠিন সাবজেক্ট ছিল, ফিজিক্স কঠিন সাবজেক্ট ছিল, তো অনেক টিচারের অঙ্ক আমরা সুন্দর বুঝতাম, কারণ উনি সুন্দর করে ডট কানেক্ট করে একটা গল্পের মতো করে স্টোরি লাইন বলে বলে নিয়ে যাচ্ছে, তাদেরকে বলা হতো গুড টিচার। আবার কিছু থাকতো যে গাইড বই নিয়ে এসে একবার এটা করায়, একবার ওটা করায়, আমরা অঙ্কটা আর ভালোই বাসতাম না। তো দেখা গেল যে পুরো স্কুল লাইফে আমরা অঙ্ক আর ভালোই লাগলো না, আমি আর অঙ্ক শিখতে পারলাম না, দোষটা হয়ে গেল অঙ্কের। হ্যাঁ, অ্যাকচুয়ালি দোষটা হয়ে গেল ম্যাথের। যেমন ম্যাথ ইজ কনসিডার্ড এজ এ ভেরি, এই অনেক নার্ডরা পড়ে, বাট ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ম্যাথ ইন এ ভেরি একটা স্টোরি টেলিং করে বোঝান, তাহলে হয়তো আপনার বাংলা গল্পের মতোই মনে হতে পারে। সো ইউ নিড টু ফাইন্ড স্টোরি টেলার্স। দেয়ার আর লটস অফ স্টোরি টেলার্স রাইট নাও। প্রচুর মানুষ কন্টেন্টে কাজ করে, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খারাপ বলি, প্রত্যেকটা জিনিসেরই খারাপ ভালো আছে, বাট কন্টেন্ট ক্রিয়েটার্স হ্যাজ আ হিউজ রোল টু প্লে। মেবি দ্যাটস ওয়াই আই এম হিয়ার টুডে। I am working with Analyzance since 2008. 15 years ধরে আমি কাজ করে আসতেছি। আমার মনে পড়ে না কিছু টেলিভিশন, টিভি বা বিজনেস টক বা কর্পোরেট ইন্টারভিউজ এসব ছাড়া আমার কোথাও ডাক পড়েছে। বাট অ্যাজ এ মেন্টর, হ্যাঁ, আমি মনে হয় কমপক্ষে এটা মনে হয় আমার 600-700 বার আমি বিভিন্ন পডকাস্ট বলেন এটা ওটাতে যাওয়া হয়েছে। সো তার মানে কি, এটার ইম্প্যাক্ট বেশি। ইউ হ্যাভ টু এগ্রি যে কন্টেন্ট ক্রিয়েটার্স হ্যাজ এ রোল টু প্লে, বাট দেয়ার আর নেগেটিভ পজিটিভ থিংস, আপনাকে পজিটিভগুলো নিতে হবে। সো আমার কথা হচ্ছে যে ওই রাইট মেন্টরকে খুঁজে বের করা, রাইট স্টোরি টেলারকে খুঁজে বের করা, যে তোমাকে ডট কানেক্ট করে নিয়ে যাচ্ছে। তো সেইটা ভাইয়া এখন দেখেন সব কিছু কিন্তু মানুষকে শেখানো যায় না। এখন আপনি যদি বলেন আমাকে মেন্টরটাও চুজ করে দাও,
এটা তাহলে তো শেষ হবে না, ইটস এ নেভার এন্ডিং প্রসেস। তাহলে তুমি কি করবা জীবনে? হ্যাঁ, তোমাকে তোমার গার্জিয়ান খুঁজে বের করতে হবে, দ্যাটস দ্য রোল ইউ হ্যাভ টু প্লে। আচ্ছা, আপনি শুরু করলেন লার্ন উইথ সুমিত, LWS, আজ থেকে অ্যাবাউট 4-5 বছর, 2020-এ ভাই, হ্যাঁ 4 বছর আগে। তার মানে আপনি একজন টিচার হিসেবে ভালো, রাইট, সেটা আপনি উপলব্ধি করেই তো এই জায়গায় এসছেন, তা না হলে তো আপনি এন্টারপ্রেনারশিপ জায়গাটা থেকে বেশি ফোকাস করতেন। আপনি প্রথমেই বলছেন যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন শেখাতে। সে এই যে কলটা আপনি কিভাবে নিলেন? আচ্ছা, কেননা এটা যদি মানুষ বুঝতে পারে তাহলে প্রবাবলি মানুষ একজন ভালো টিচারকে বারবার এই কথাটাই এসছে যে স্টোরি টেলিং প্রসেসটাকে ভেঙে সহজ করে দেওয়া, বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ না করা, এই যে ফ্রি ফ্লো, এই জিনিসটা কীভাবে আপনি বুঝতে পারলেন যে ইউ আর এ গুড টিচার? এটা ভাইয়া হচ্ছে আমার ন্যাচারালি প্রসেসে এসছে। মানে আমি এইটাতে কনফিডেন্ট ছিলাম না যে আমি একজন ভালো এন্টারপ্রেনার হব বা আমি একজন ভালো ব্যবসা, আমার কোম্পানি অনেক বড় হবে, এইসব ব্যাপারে আমার কোনো কনফিডেন্স ছিল না, বিকজ আই এম অ্যান অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনার, আই অলওয়েজ সে দ্যাট। বাট আমার এই জায়গাটায় সলিড কনফিডেন্স ছিল যে আই এম এ গুড টিচার। ওকে, কারণ হচ্ছে আমি কলেজ লাইফ থেকেই মোটামুটি টিউশনি করি, আমি প্রচুর পড়িয়েছি মানুষকে, কোচিং সেন্টারে ক্লাস থেকে শুরু করে প্রচুর, বইটা থাকাকালীনও আমরা প্রচুর টিউশনি করতাম, ওইটাই আমার লাইভলিহুড ছিল ওই সময়। তো এইটা করতে যেই কনফিডেন্সটা আমার গ্রো করছে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, হ্যাঁ খারাপ ভালো সব ধরনের স্টুডেন্ট আমি পড়িয়েছি। তো এবং আমি কমপ্লেক্স সাবজেক্টগুলোই পড়াতাম, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, হ্যাঁ কেমিস্ট্রিটা পড়াতাম না, ওটা আমার ভালো লাগে নাই, বাট ম্যাথ, হ্যাঁ এগুলো আমি পড়াতাম। তো ওইখান থেকে স্টুডেন্ট ফিডব্যাক আসতো, গার্জিয়ান ফিডব্যাক আসতো যে ও তো তুমি আমি যদি কোনো কারণে টিউশনি ছেড়ে দিতাম কোনো জায়গা থেকে, আমাকে মানে পায়ে ধরাটা বাকি থাকতো আর কি। তো সেই জায়গা থেকে আমার কনফিডেন্সটা আসে যে আমি এই যে একটা মানুষকে ভালো এক্সপ্লেন করতে পারি, এই ছিল আমার কনফিডেন্স প্রথম শুরু। এরপরে আমি বইটা আসলাম, আমি অ্যানালাইজেশন করতে গিয়ে ক্লায়েন্ট কমিউনিকেশন হতো, সেখানেও আমি দেখেছি যে ক্লায়েন্ট কমিউনিকেশনের সময়ও প্রচুর এক্সপার্টরা কথা বলে গেছে, কিচ্ছু বুঝতে পারে নাই। ওয়েন আই এক্সপ্লেইন থিংস দেন দেয়ার ওয়াজ এ ক্ল্যাপ, যে নাও উই আন্ডারস্টুড। সো আমার ওই কনফিডেন্সটা তৈরি হয়ে গেছিলো যে আই এম এ গুড এক্সপ্লেনার। হয়তো এটা গড গিফটেড, অর আমি গ্রেটফুল টু মাই প্যারেন্টস, মেবি তারা আমাকে সেইভাবে গ্রো আপ করেছে, হ্যাঁ মেবি না, আসলে তাই আমার ফাদার ইজ এ গুড এক্সপ্লেনার, হ্যাঁ। সো সেই জায়গা থেকে মেবি আমার মধ্যে সেটা এসছে। তো এই সব কিছুর কারণেই এই জায়গাটায় আমি খুব কনফিডেন্ট ছিলাম, দ্যাটস মাই প্যাশন এরিয়া। বাট যেহেতু আমি অ্যানালাইজেশন তৈরি করেছি, বললাম আপনাকে আমি অ্যাওয়ারনেস নিয়ে মাইবার ময়লা পরিষ্কার করে হেঁটেছি, সো আমার জীবনে সময় পাইনি আমি এটাকে দাঁড় করানোর জন্য। তো যখন এটা মোটামুটি 2020-এর দিকে, আমার তখন কোভিড টাইমস চলে, তো অ্যানালাইজেশন মোটামুটি এখন একটা স্টাবলিশড অর্গানাইজেশন, 130+ মানুষ আছে এখানে, সো প্রচুর আমাদের সেকেন্ডারি লিডারশিপ আছে, তারাও টেক কেয়ার করতে পারে। সো এখন একটু রিল্যাক্সের সময় ছিল কোভিডের সময়, তো ওই সময় আমার মধ্যে তখন ওই যে প্যাশনটা দেখি একটু দিয়ে দেখি, বসেই তো আসি। তো দেওয়ার পরে এরপরে হইলো হচ্ছে মজাটা, মানে অ্যাকসেপ্টেন্স, পিপুল অ্যাকসেপ্টেন্স ওয়াজ অ্যামেজিং। মানে এরপরে আমি বহুতবার ইচ্ছা করছে যে চলে যাই, আর ভাল লাগছে না, ভেরি ফ্রাস্ট্রেটিং কন্টেন্ট বানানো, আপনি জানেন কি পরিমাণ চ্যালেঞ্জিং। আর প্রোগ্রামিং কন্টেন্ট বানানো কিন্তু আরও কঠিন, বিকজ ইউ হ্যাভ টু কোড ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন, এবং আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, বাতাস ঢুকতে পারছে না। আমরা তো এখন কথা বলছি, বাট একটা কোডিং করা কতটা টাফ হবে আর কি। তো সেটা আমি করছি দিনের পর দিন। তো এনজয়মেন্টটা ওখান থেকে আসছে যে মানুষ অনেক ভালোবাসে, মানে যারা বেনিফিটেড হচ্ছে আমার ফ্রি ইউটিউব চ্যানেল থেকে, আমি মানে খুব কনফিডেন্টলি বলতে পারবো প্রচুর মানুষ জব করছে জাস্ট আমার ফ্রি কন্টেন্ট। আমার পেইড কন্টেন্ট তো অনেক পরে এসছে, ফ্রি কন্টেন্ট স্টেপ বাই স্টেপ যারা ফলো করেছে, আমি স্টেপ বাই স্টেপটাই সাজিয়ে দিয়েছি। তো ওইটা যারা ফলো করেছে তাদের প্রচুর জব হয়েছে। আমি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় গার্জিয়ান থেকে শুরু করে যেখানে যাই, আমাকে মিষ্টি না খাইয়ে কেউ ছাড়ে নাই, ঠিক আছে। সো অনেকে মানে আমার বাবার বয়সী এরকম অনেকে পায়ের কাছে চলে আসছে, পা ধরতে চাইছে। সো এই টাইপের রেসপেক্ট আমি পেয়েছি। সো এই কারণে আমি বলবো যে আই এম ব্লেসড যে মাই কান্ট্রি এই জায়গাটা থেকে আমাকে সবাই ভালোবাসা দিচ্ছে। সো এই জন্য আমি পে ব্যাক করার চেষ্টা করছি আর কি, থ্রু মাই কন্টেন্টস, থ্রু টিচিং, হ্যাঁ, কারণ আই নো দিস হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট। না, এটা ঠিক, এবং সেই অ্যাঙ্গেল থেকে আমি বলেছিলাম প্রোগ্রামাররা দেশের ভবিষ্যৎ, যে প্রোগ্রামাররা দেশের ভবিষ্যৎ, কিন্তু একই সাথে টিচাররাও যারা, তাদেরকে আগে আসতে হবে, একটু স্টোরি টেলিং করতে হবে, মানুষকে হেল্প করতে হবে, কন্টেন্ট সেটা তারা যেভাবেই করুক না কেন। ইট ক্যান বি, অনেকে বলে যে কন্টেন্ট ক্রিয়েশন ক্যানট বি ইয়োর ফুল টাইম প্রফেশন, এটা আমি বিলিভ করি না।
যদি আপনি ভালো কিছু করেন, কেন ভালো প্রফেসর ভালো টিচার ফুল টাইম করে না? না, এখন তো এটা রিগার্ডেড একটা ফুল টাইম। সো এটা বাংলাদেশে অনেক ট্যাবু আছে ভাই, আমাদের অনেক ধরনের মাইন্ডসেট আছে, যে অনেকে আছে যারা কন্টেন্ট ক্রিয়েশনকে খুব নেগেটিভভাবে দেখে, যে ফুল টাইম আর কিছু হচ্ছে না জীবনে, আর কিছু করতে পারতেছে না, তাই হচ্ছে। এখনও আমাকে বলে না বিকজ আই হ্যাভ এস্টাবলিশড কোম্পানি, বাট ইফ আমার যদি না থাকতো তাহলে আই এম শিওর যে আমাকে এটা ফেস করতে হতো। হ্যাঁ, তো যারা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন করছে, তো তারা আসলে ইন্সপায়ার্ড হবে কি করে? কারণ সে যদি এখানে ফুল টাইম দিত, তার ইম্প্যাক্ট 50 গুণ দেন এ স্মল বিজনেস, ঠিক আছে, সোসাইটিতে। সো ওই জায়গাটা ইম্পর্টেন্ট আর কি। আমি একদম আপনার সাথে একমত। আমার স্টোরিটাও কিন্তু সেরকমই, আসলে যে 17 বছর কর্পোরেটে ফুল টাইম চাকরি করলাম 2001 থেকে 17। দেন অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম যে আমার ভেতরের জিনিসটা আসলে অন্য কিছু চাই। আমার বাবা শিক্ষক, আমি উপলব্ধি করলাম যে পড়ানোটা, মানুষের বলাটা একটা আর্ট, এটা সবাই পারে না। তো আমার কাছে মনে হলো যে অ্যাকচুয়ালি আমি যদি পড়াই বা টিচিং দেই বা ট্রেনিং দেই বা স্পিকিং করি, আমার কাছে মনে হয় আমি একটা নতুন জীবন খুঁজে পাই, একটা কনফিডেন্স খুঁজে পাই। তো সেখান থেকেই বেসিক্যালি ট্রেনার, স্পিকার এবং কোচ, বিজনেস কোচ বা ক্যারিয়ার কোচ হওয়া। এটা যদি আমি আগে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি যে এটা একটা ইন্ডাস্ট্রি, সেম ফিলিং ভাই আমারও। হ্যাঁ, তাহলে কিন্তু আমি 3-4-5 বছর চাকরি করেই ছাড়তে পারতাম, যেটা আমি এখন আরও ফোকাস করছি। এই যে গল্প শুনছি পডকাস্টের নামে, মানুষের জীবনের পিছনের গল্পগুলো শুনছি, এবং আলটিমেটলি আমি তো কন্টেন্টই তৈরি করছি। অ্যাবসলিউটলি এই কন্টেন্ট আমার ভেহিকল হচ্ছে। এই স্টোরিগুলো আসলে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ডেফিনেটলি সবার লাইফে এক হবে না, বাট আপনি যখন 5টা স্টোরি শুনবেন, 5 জন মানুষের প্রবলেম শুনবেন, তখন আপনার লাইফে কোনো প্রবলেম আসলে না, আপনি কানেক্ট করতে পারবেন। আপনার ব্রেন, মানে আমরা শুনেছি এটা কিন্তু আমাদের ব্রেন কিন্তু একটু অন্যভাবে কাজ করে, সে কিন্তু ক্রস ফাংশনাল কাজ করে, যে সে সাথে সাথে চিন্তা করে যে এইটা একটা শুনেছিলাম, মাথায় বাড়ি দেয়, সেই অনুযায়ী রিয়্যাক্ট করতে পারে। সো এগুলো কিন্তু লার্নিং কাইন্ড অফ। এখন কেউ লার্নিং হিসাবে নিতে পারে, কেউ এটাকে মানে মনে করতে পারে ধুর কি করছে। হ্যাঁ, ইটস আপ টু দেম। ইন্সপিরেশনটা পাওয়া যায়, মনটা অনেক উদার হয়, দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা নিজেরাই তো ভাই প্রচুর পডকাস্ট, আপনি এই যে আমি আপনার অনেকগুলো পডকাস্ট দেখেছি, তারপরে আমি আহমেদ ফাহাদের পডকাস্ট দেখি বললাম, প্লাস আমি বাইরের প্রচুর পডকাস্ট দেখি, হ্যাঁ, দেশের বাইরে। তারপরে আপনি মানে বিভিন্ন বিজনেস শো হচ্ছে, যেমন এই যে শার্ক ট্যাঙ্ক হয়, হ্যাঁ, এগুলো আমি দেখি, অনেক কিছু শেখা যায় ভাই, একদম। হ্যাঁ, সবাই বলে আপনি এত আপডেটেড থাকেন কেমনে, আপনি এত শিখেন কেমনে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে সবাই খুব ব্যস্ত, কিন্তু আমার একটা বাচ্চা আছে, আমার ফ্যামিলি দেখতে হয়, আমার একটা কোম্পানি আছে, আবার আমি কন্টেন্ট বানাই, এত কিছু করার পরেও আমার ওইটুকু পড়ার সময় থাকে, ওইটুকু দেখার সময় থাকে। সো লার্নারদের কেন সময় থাকে না, আই ডোন্ট ফাইন্ড। আসলে পড়তে হবে এবং শুনতেও হবে। প্রত্যেকটা সাকসেসফুল এন্টারপ্রেনার, প্রত্যেকটা বিজনেসম্যান, প্রত্যেকটা সাকসেসফুল মানুষ জীবনে পড়াশোনা করে, সেটা আপনি বুক ফর্মে হোক, সেটা অনলাইন কন্টেন্ট হোক, আর হোয়াট এভার ইট ইজ, বাট পড়াশোনা সবাই করছে। মানে শেখার কোনো বিকল্প নাই, কিন্তু শেখাটা যেন হয় স্ট্রাকচার্ড মেথডে, শেখাটা যেন হয় একটা যে আসলে শেখাইতে পারে, তাই না, যার আসলে প্রসেসটা আছে। এইটা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আসলে শেখাতে পারে। প্রপার স্টোরি টেলারকে দেখতে পাওয়া বা খুঁজে পাওয়াটা ইজ এ স্কিল, আমি মনে করি। এটা আপনার ফাউন্ডেশন তৈরি করে দিবে, মানে আপনি যদি প্রপার একজনকে পিক করতে পারেন দেন, এবং তাকেই ফলো করতে হবে, আপনি খুব বেশি করবেন না। এটা আমার আমার ছোট একটা সাজেশন থাকবে, কারণ আমি নিজে এটা ফেস করেছি। অনেক লার্নার আছে যারা হচ্ছে অমুক ভাই এটা বলেছেন, তমুক ভাই এটা বলেছেন, এই যে কনফিউশনটা তৈরি হয় না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুই ভাই কিন্তু একই জায়গাতেই পৌঁছাবেন, গোলটা সেমই। সো আপনার এমন কোনো লস হবে না যদি আপনি একজনকেই ফলো করতেন। তাহলে আপনি যেহেতু পড়াচ্ছেন লার্ন উইথ সুমিত, LWS শর্ট ফর্ম, সংক্ষেপে বলছি, আপনার যারা স্টুডেন্ট তারা মোস্টলি কি ফ্রিল্যান্সিং করছে নাকি তারা রিমোট জব করছে? আচ্ছা, ফার্স্টলি ভাই আমি বলবো তারা প্রোগ্রামিং শিখছে, এবং প্রোগ্রামিং শিখে তারা লোকাল মার্কেটেও জব করছে, অনেকে রিমোট জব করছে, অনেকে হচ্ছে ফ্রিল্যান্সিং করছে। হ্যাঁ, সব জায়গাতেই আমার স্টুডেন্ট আছে, এবং আমি চাই যে সামনের দিনে এই সংখ্যাটা বাড়ুক, সেই জন্যই সেটাই আমার কাজ, যে স্টুডেন্ট সংখ্যা যেন বাড়ে। এবং আমার স্টুডেন্টরা দের ফিডব্যাকস, আমি তো যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছি, আমি প্রচুর প্রোগ্রামিং কমিউনিটিতে অ্যাক্টিভ। মানে আপনার কি মিট আপ বলেন, অর্গানাইজিং বলেন, আই অর্গানাইজ দ্য মোস্ট এঙ্গেজিং প্রোগ্রামিং ইভেন্ট, ডেফ কনফ, আপনি হয়তো নাম শুনে থাকবেন, যেটা আমি অর্গানাইজ করেছিলাম। ইট ওয়াজ মানে বলতে পারেন সবচেয়ে এঙ্গেজিং একটা ইভেন্ট ছিল। তো সেখানে বাংলাদেশের টেক কমিউনিটির সব জিনিয়াসরাই মোটামুটি উপস্থিত ছিল। তো
আমি খুবই কমিউনিটি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি, সো যার কারণে আমি ওয়েল কানেক্টেড উইথ অল দ্য কোম্পানিজ, অল দ্য সিইওস, অল দ্য ফাউন্ডার্স। সো তাদের কাছ থেকে আমি ডিরেক্ট ফিডব্যাক পাই যে সুমিত ভাই আপনার স্টুডেন্টরা ডিফারেন্ট। সো এই যে একটা ফিডব্যাক আমি পাই, একে তো আমার স্টুডেন্টরা আমাকে ভালোবাসা দেয়, মিষ্টি খাওয়ায় আমার ভালোবাসা বোঝায়, হ্যাঁ, আর ইমোশন দিয়ে বোঝায়। ওয়ারেজ আমি যখন কোম্পানিগুলোতে যাই তারা খুবই স্ট্রং জায়গা থেকে, তারা একদম ফর্মাল জায়গা থেকে তারা বলে যে ইউর স্টুডেন্টস আর ডিফারেন্ট, হ্যাঁ আমার কিছু লাগলে আমরা আপনাকেই বলবো, আপনার কাছে যদি থাকে আমাকে ব্লাইন্ডলি আমি যদি বলে দিই যে এই স্টুডেন্টটা ভালো ভাইয়া ট্রাই করেন, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নেয়। এক্সেলেন্ট। তাহলে একটু জাস্ট জানতে চাই যে আসলে আমাদের দেশের একটা বিশাল কিন্তু ক্রেজ তৈরি হয়েছে ফ্রিল্যান্সার্স এবং ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটার ভবিষ্যৎ কী? দেখুন, ফ্রিল্যান্সার এই শব্দটাতে আমি চাই না যে কারোর আইডেন্টিটি হোক ফ্রিল্যান্সার, হ্যাঁ, মানে ডেফিনেটলি ফ্রিল্যান্সারদেরকে আমি ছোট করছি না, মানে এই প্রফেশনটার নাম না ফ্রিল্যান্সার, মানে একটা সময় এটাকে খুব পজিটিভ, অনেক মানুষ তো এখানে ইনভলভ, অনেক মানুষ এখানে ইনভলভ, বাট ফ্রিল্যান্সার মানে কি আমি ফ্রি বার্ড, আমি নিজের মতো কাজ করছি, ঠিক আছে। সো আমি বলবো যে এই নামটাকে আইডেন্টিটি হিসাবে ব্যবহার না করে তুমি যে স্কিলে এক্সপার্ট, যেমন ফ্রিল্যান্সারদের মধ্যে প্রোগ্রামার আছে, ফ্রিল্যান্সারদের মধ্যে ডিজাইনার আছে, ফ্রিল্যান্সারদের মধ্যে আপনার আরও অনেক কিছু আছে, কন্টেন্ট রাইটার আছে, সব কিছু আছে। তো তুমি যেই স্কিলে এক্সপার্ট, যদি তুমি প্রোগ্রামার হও তাহলে তুমি নিজেকে প্রোগ্রামারই বলো, যদি তুমি ডিজাইনার হও নিজেকে ডিজাইনারই বলো, ডোন্ট কল ইউর সেলফ আ ফ্রিল্যান্সার। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, ইট ক্যানট বি ইউর ক্যারিয়ার পাথ, ইট ক্যানট বি ইউর ফুল টাইম ক্যারিয়ার পাথ। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্যান বি এ ভেরি গুড স্টার্ট। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি তো বললাম আমার ডেফিনেটলি আমার এটা একটা বিশাল বড় একটা, আমাকে হয়তো অন্টারপ্রেনারশিপে আমি যেতামই না যদি আমি ফ্রিল্যান্সার হিসাবে না থাকতাম। যদি কেউ অন্টারপ্রেনার হতে চায়, ফ্রিল্যান্সিং ইজ দ্য গো টু ওয়ে ফর প্রোগ্রামার্স, বিকজ আপনি যখন ফ্রিল্যান্সিং শুরুটা যদি কারো অন্টারপ্রেনারশিপের টার্গেট থাকে, বিকজ আপনি ফ্রিল্যান্সার কিন্তু সেলফ ম্যানেজার, মানে আপনার অ্যাকাউন্টস আপনাকে দেখতে হবে, আপনি একটা ছোট ইউনিটের আসলে বিজনেসম্যানই থাকবেন আপনার ঘরের মধ্যে, দেন ইউ উইল নো অল দ্য ইনস অ্যান্ড আউটস অফ এ বিজনেস। আপনার ফান্ড ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, কাউকে দিয়ে কাজ করাতে হলে সেটা আপনাকে ম্যানেজ করতে হবে, টাকাটা কীভাবে ঢুকাবেন সেগুলো নিয়ে আপনার ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গেটওয়েজ অ্যান্ড এভরিথিং সেগুলোর আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনই আপনাকে করা লাগবে, তাকে কনভিন্সও আপনাকে করা লাগবে, লাইক ইউ আর অ্যাকচুয়ালি সেলিং ইউর প্রোডাক্টস অ্যাজ ওয়েল। সো সেলস ক্যাপাসিটি যত কিছু লাগে একজন এন্টারপ্রেনারের, সব কিছু কিন্তু আপনি ন্যাচারাল প্রসেসে ওখান থেকে শিখে যাবেন ছোট একটা ইউনিটের ক্ষেত্রে। সো আপনি ঐকিক নিয়মে পড়েছি না আমরা, যে একটি গরুর দাম যদি হয় 10 লাখ টাকা তাহলে 5টি গরুর কত হবে, দেন এই যে একটি গরুর ব্যাপারটা আপনি বুঝে যাবেন। এরপরে আপনি তখনই এন্টারপ্রেনার হবেন যখন আপনি এইটাকে কাজে লাগায় এটাকে 5 দিয়ে গুণ করায় ফেলতে পারবেন, ওই সেম এককে, দ্যাট উইল গো টু দ্য স্কেল, এবং আপনার কোনো ফান্ডিং প্রয়োজন হবে না। আপনার মানে মোটামুটি আপনি সেলফ ফান্ডের ওয়েতেই ভালো একটা সাস্টেনেবল গ্রোথের ব্যবসা করতে পারবেন, আপনাকে ফান্ড রেইজ করতে হবে না, ইউ উইল বি সেলফ সাফিসিয়েন্ট। তাহলে এখানে বিকজ প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে এন্টারপ্রেনার হওয়া কম্পারেটিভলি অন্য জায়গা থেকে ইজি। হ্যাঁ, ওকে। তাহলে লেটস টক অ্যাবাউট আসলে আমরা এখানে যেটা দেখি যে আমাদের যে সামনের যে অপরচুনিটি, একটা হলো যে লং টাইম ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে থাকা, হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, আপনি যেটা বলছিলেন নানাবিধ কারণে, সেটা অনেকই ফ্রাস্ট্রেটিং, আপনি রাতের পর রাত আপনাকে জাগতে হবে, আপনার শরীর খারাপ হবে, এটা আপনি একটা বয়সের পরে আপনি পারবেন না। সো এটা আপনার ফুল টাইম গোল হবে না, আপনার কিছুটা সময়, আপনি বললেন আমি 5 বছর ফ্রিল্যান্সিং করব, কিন্তু এই 5 বছরের মধ্যে আই উইল ডিসাইড যে এরপরে আমি কি করবো, এরপরে আমি কি এন্টারপ্রেনারশিপে যাবো, আমার কি এর মধ্যে একটা প্রোডাক্ট বানিয়ে ফেলবো। আপনি 5 বছর যদি কাজ করেন, আপনি ডেফিনেটলি আপনি এমন কিছু প্রজেক্টে কাজ করবেন যেগুলোকে এক জায়গায় করলে আপনার একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে, সো আপনি প্যারালালি সেই প্রোডাক্টটাকে বড় করার চেষ্টা করেন। অ্যামেজিং। আমরা একদম শেষের দিকে, যে কমন প্রশ্ন সবাইকে আমি করি যে নিজেকে কোথায় দেখতে চান আগামী 30 থেকে 40 বছরের ভেতরে? হ্যাঁ, সবারই দুর্বলতা থাকে, এটা আমার একটা দুর্বলতা যে আমি ফিউচার দেখতে পাই না। ঠিক আছে, আমি একেবারেই ফিউচার দেখতে পাই না। আমি শুধু ইনফ্যাক্ট আমার কাছে পরশুদিনের শিডিউল যদি কেউ বলে যে আপনি পরশুদিন কি একটু ফ্রি আছেন কিনা, আমি মানে খুব কনফিডেন্টলি বলতে পারি না যে আমি পরশুদিন কারণ আমার লাইফ ইজ এক্সট্রিমলি খুবই কেওটিক একটা লাইফ। হ্যাঁ, মানে আমি খুব বেশি সময়ও থাকে না আমার, খুবই দৌড়াদৌড়ি, সব কিছুর মধ্যে খুবই আর্জেন্সি থাকে। তো তারপরেও আমি যেটা বলবো যে আমি এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট যেন আমি চলে যাওয়ার পরে কেউ আমাকে অ্যাটলিস্ট 50-60 বছর মনে রাখে। অ্যামেজিং। আপনি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা করেন যে আপনি বর্তমানে থাকেন,
যেটাকে আমরা বলি বি হিয়ার নাও। আমরা অনেকেই এখন জানি মাইন্ডফুলনেস, আমরা অনেকেই এখন জানি যে যে ফোকাস ইজ এভরিথিং। রবীন শর্মা বলে মানাইকাল ফোকাস, লেজার ফোকাস। আসলে প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স বা এফিসিয়েন্সি বাড়াতে হলে আমাকে আসলে বর্তমানে থাকতে হবে। আপনি এই জায়গাটাই খুবই স্ট্রং, এই জায়গাটায় আপনার নাম্বার 1 পিলার, এটা আমার কাছে মনে হয়েছে। আর যেটা যে মানুষের ভিশন ওভারঅল ডেভেলপ করে, যেটা আপনি বলছিলেন যে দ্যাট ইজ আপনার ভিশন, যে মানুষজন আপনাকে মনে রাখে 50-60 বছর। সো আমি মনে করি যে যেটা আপনার নাই সেটা না, এটা আপনার আছে, বাট আপনার ভিশনটা হলো মানুষজন আপনাকে কাজের মাধ্যমে মনে রাখে আগামী 50 থেকে 60 বছর। দ্যাট ইজ হোয়ার ইউ ওয়ান্ট টু সি। I want to thank you, Sumit Shah, for your time. Nice meeting you. It was an amazing discussion. I really enjoyed. দর্শক, আপনারা এতক্ষণ যখন দেখলেন, ডেফিনেটলি আপনার কিছু কি টেক অ্যাওয়ে আছে এই পডকাস্ট থেকে। কেমন লাগলো, কোন কোন জিনিস ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সেটাও শেয়ার করুন, ভালো না লাগলে সেটাও শেয়ার করুন। যদি গালি দিতে মন চাই সেটাও দেন, সেখান থেকে আমি শিখতে পারবো। বাট প্লিজ লেট আস নো। অ্যাট দ্য সেম টাইম অন্যকে জানিয়ে দেন। আই ওয়ান্ট টু থ্যাংক ইউ, আই ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট ইউ for your time that you have invested with us. Stay well, stay healthy, and thank you for watching.